সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিবেকের কাছে প্রশ্নের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি শফিকুল ইসলাম শামীম। আবেদ আলী একটি আলোচিত নাম, এখন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়ার কল্যাণে খুবই আলোচিত সমালোচিত পিএসসির সাবেক ড্রাইভার আবেদ আলী। এই আবেদ আলী মাত্র ৮ বছর বয়সে ঢাকায় এসেছিলেন কর্মের তাগিদে। ঘুমিয়েছেন ফুটপাতে, করেছেন কুলির কাজ, তারপর হয়েছেন কোটিপতি। এ পর্যন্ত গল্পটা খুবই স্বাভাবিক। কিন্তু এই আবেদ আলী যত টাকা উপার্জন করেছেন সবই অসৎভাবে, আর তা পিএসসির প্রশ্ন ফাঁসের মাধ্যমে। তখনই সবার মনে প্রশ্ন জাগে, এই আবেদ আলী কেন এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন? 10 বছর আগেই আবেদ আলীকে শনাক্ত করা হয়েছিল, তাহলে কেন তাকে এতদিন আইনের আওতায় আনা হয়নি? আর এই আবেদ আলীর প্রশ্নে কারাই বা বিশেষ কর্মকর্তা হয়েছেন, সেই প্রশ্নও এখন ঘুরপাক খাচ্ছে। কবে তাদেরকে ধরা হবে বা চিহ্নিত করা হবে? এসব প্রশ্ন আপনাদের মনে যখন ঘুরপাক খাচ্ছে, আমরাও এসব উত্তর খোঁজার চেষ্টা করেছি। আর আজকের পর্ব সাজিয়েছি আবেদ আলীর নানা কুকৃতি নিয়ে। দেখো সব নতুন কাহিনী, মন ভরে দেয় তার বাণী। কত যুগ পেরিয়ে গেছে, নতুন তবু রয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন পিএসসির পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী। তার বেশ কয়েকটি ছবি ও তাকে নিয়ে বানানো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ওই রেট কিন্তু ওইটাই, হ্যাঁ, ওই প্রশ্ন যেমনে কইছো অমনে সব প্রশ্ন রেডি আছে। আর প্রশ্ন কিন্তু একদম জেনুইন, এবার প্রশ্ন নিয়ে কোনো ঝামেলা নাই। তোমরা রেটটা ঠিক করে দিও, আর এহারে কইও যে টাকা পয়সা সব রেডি করে রাখতে। আবেদ আলীর আঙুল ফুলে কলাগাছ হওয়ার গল্প যেন সিনেমাকেও হার মানাবে। তিনি ৮ বছর বয়সে জীবিকার তাগিদে পাড়ি জমান ঢাকায়, শুরু করেন কুলির কাজ। এক সময় ফুটপাতে ঘুমিয়েছেন, এরপর গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে। তারপর জড়িয়ে পড়েন পিএসসির প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে। আর ফিরে তাকাতে হয়নি, অর্জন করেন বিপুল সম্পদ, সঙ্গে ক্ষমতাও। চেয়েছিলেন মাদারীপুরের ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে। দীর্ঘদিন থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচনের জন্য প্রচার প্রচারণাও চালিয়েছেন তিনি। আমি ঘুমাইছিল ফুটপাতে, আমার ওইটা মেমোরিতে আছে যে আমার তো যদি হারাই যায় খাম্বাগুলি গুইনে গেছে। সে নিয়ে বাজারটা নিয়ে আমার 1 টাকা দিচ্ছে, তাহলে আমার কত হইলো 2 টাকা। এখন তুমি একটা রুটি নিছি, কারণ হিসাবটা আমি ওই থেকেই মোটামুটি বুঝে সেভিংটা কি জিনিস। প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি, সব খরচ করছি আল্লাহর রাস্তায়, আমি হাজি মানুষ, আমি 1 সপ্তাহ টাইম দিয়ে গেলাম, জাস্ট 1 সপ্তাহ। হয়তো যেদিন নির্বাচিত হবো এদিন পরের দিন হয়তো আমার বাচ্চা রসুল তো দেশে থাকবে, সবাই এখন ঢাকা ভোটার নিয়েছি, তো এর বইলে গেলাম আমি সবার সামনে। দেখবেন আমি মুসলমান, আল্লাহর কাছে তোয়াব করে আছি, এমন বলে কথা আমি বলতে পারি না। তোমায় মনে পড়ে স্বাধীনতার ঘোষক দিয়া। আমরা এবার চোখ দিতে চাই আবেদ আলীর গ্রামের বাড়ির দিকে। এলাকায় শিল্পপতি হিসেবে পরিচয় দিতেন সৈয়দ আবেদ আলী। স্থানীয়রা জানান, সৈয়দ আবেদ আলী মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের মৃত আব্দুর রহমান মীরের ছেলে। আব্দুর রহমান মীরের 3 ছেলে ও 1 মেয়ের মধ্যে আবেদ আলী মেজ। রহমান মীরের বড় ছেলে জবেদ আলী কৃষিকাজ করেন। ছোট ছেলে সাবেদ আলী এখনও এলাকায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তাদের ভাই আবেদ আলী জীবন। এলাকার মানুষের কাছে তিনি পরিচয় দিতেন শিল্পপতি হিসেবে। আবেদ আলীর ছেলে সোহানুর রহমান সিয়ামও ব্যবহার করতেন দামি গাড়ি। আবেদ আলী নিজেও দামি গাড়িতে চড়তেন, অথচ এলাকার কেউ জানতেনই না তিনি গাড়ি চালক। তিনি ঢাকায় রিয়েল এস্টেটের ব্যবসা করতেন বলে এলাকায় প্রচার ছিল। কয়েক বছর ধরে এলাকায় ব্যাপক দান খয়রাত করেন প্রশ্নফাঁস চক্রের এই হোতা। মানুষের সে গরিব দুঃখী সুখী মাদ্রাসা মসজিদ এই সম্পর্কে সে দান দক্ষিণ করে, আরো অনেক পূর্বের থেকে মানে সে যখন টাকা কামাই করা দিছে তখনই থেকে, শুধু এখন না, আগে থেকেও কোরবানি দিছে, সবাই মাংস বিল করে দিছে, আবার এই যে কম্বল দিছে,
মনে করেন কাপড় চুপুর দিছে, এরপরে যে যে যা পারছে মনে করেন 4 লাখ জিনিস দিচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিত্ত বৈভব ফুলে ফেপে ওঠার সঙ্গে সঙ্গে আবেদ আলী মীর পদবি পাল্টে নামের আগে সৈয়দ পদবি ব্যবহার শুরু করেন। বাবার উত্থান নিয়ে ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামও সম্প্রতি একটি সমাবেশে বক্তব্য দেন। বাবার উত্থানের গল্প বলতে গিয়ে তিনি বলেন, আমার বাবা একদম ছোট থেকে বড় হয়েছেন। আবেদ আলী গ্রামের বাড়ি এসে নেমে পড়েন উপজেলা নির্বাচনের প্রচারণায়। রাজনীতির মাঠে ময়দানে কোটি টাকার গাড়িতে চড়ে গণসংযোগ করেন আবেদ আলী ও তার ছেলে ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সিয়াম। এলাকায় বাবা ছেলে দুহাত ভরে দান খয়রাত করতেন। নিজ গ্রামে কোটি টাকা খরচ করে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন। বাড়ির পাশে করেছেন মসজিদ। এছাড়াও সরকারি জায়গা দখল করে তার গরুর খামার ও মার্কেট নির্মাণাধীন। উপজেলার পান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন বিপুল সম্পদ। স্থানীয়রা জানান, ঢাকায়ও তার একাধিক বাড়ি রয়েছে। পটুয়াখালীর কুয়াকাটায় রয়েছে তার 3 স্টার মানের হোটেল। সামান্য একজন ড্রাইভার থেকে হঠাৎ করে এমন বিত্ত বৈভবের মালিক হওয়ায় তার সম্পর্কে কৌতূহল সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মাঝে। কষ্ট করছে যে দান টোয়াইছি, মানুষের বাড়ি কাম করছে, ওই ঢাকা যাইয়া চাউলের ব্যবসা করছে, রিক্সা চালাইছে, কত যেটা করছে সেটাই করছে। ওরা তো পড়ালেখা না বেশি, কুলিগিরি করছে। কুলিগিরি করতে করতে উনি মনে করছেন চাউলের ব্যবসা করছে, চাউলের দোকানে রয়েছে, চাউলের ব্যবসা করছে। এখন মনে করছেন তারপর উনি মনে করছেন যে একটু সাবল্য গেছে, 10-12 বছর কালা গেছে, যে একটু ধরেন 25-30 বছর হয়েছে। ওই চাকরি লওয়ার পর, চাকরি লওয়ার আগেও আমাকে দেশে আইছে, হেইকেল তার চাকরি লওয়ার পর আমাকে দেশে উনি দান খরাত দিছে, মানে পাঞ্জাবি, লুঙ্গি, কাপড়, এটা সেটা নানানটা দিছে। উনি যে এই বিশাল ধরনের টাকার অঙ্ক এইগুলি করছি ইয়ে করছে, আমরা এলাকাবাসী কেউ জানি না। তবে উনি এলাকায় দিছে যে উনি হজ করে গাইছে, উনি হজ করছে। তো আমরা তো মনে করছি একটা ভালো লোকই উনি, আমাকে দ্বারা আপনি পরিচয় দিছে ভালো লোক। এখন সেই যেই ধরনের কাজকর্ম যেই করছে, বিভিন্ন কাজকর্ম এখন দেখা যাইতেছে, আমরা তো আতঙ্ক। এই আবেদ আলীকে যেহেতু 10 বছর আগেই চিহ্নিত করা হয়েছিল যে প্রশ্নপত্র ফাঁসের অন্যতম মূল হোতা এই ড্রাইভার আবেদ আলী, এবং আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল, কিন্তু তারপরও তাকে আইনের আওতায় না আনার কারণেই এই চক্রটি বিভিন্ন সময়ে প্রশ্ন ফাঁসে জড়িয়ে পড়ে এবং তাদের যে তৎপরতা সেটিও চালাতে থাকে। এ বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের সাথে। তিনি জানিয়েছেন যে এই আবেদ আলীর যদি সঠিক সময়ে বিচার করা হতো তাহলে এ ধরনের অপরাধ পরবর্তীতে আর সংঘটিত হতো না। তাহলে চলুন এবার টিআইবির নির্বাহী পরিচালকের কাছ থেকেই শুনে আসি আবেদ আলী সম্পর্কে। 1 দশক আগে পুলিশের চিহ্নিত প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের হোতার এতদিন এই অপকর্ম চালিয়ে আসার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের। তিনি বলেন, এই প্রশ্নপত্র ফাঁসের অশুভ সিন্ডিকেটে পিএসসির আর যারা জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা উচিত ছিল। আর যদি আবেদ আলীকে নজরদারির মধ্যে রাখা হতো, তার সহযোগীরাও পরে প্রশ্নপত্র ফাঁসের সুযোগ পেতেন না। যারা সরাসরিভাবে প্রাক্তন ড্রাইভার বা গাড়ি চালক আবেদ আলী সহ যারা সরাসরিভাবে অনিয়ম দুর্নীতি করেছেন, প্রশ্ন ফাঁস করার মাধ্যমে অর্থ সম্পদের মালিকানা অর্জন করেছেন, তাদেরকে প্রশ্ন ফাঁস জড়িত প্রতারণা, জালিয়াতি এবং বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের জন্য যে জবাবদিহিতার বিষয়টি, সেটি দুর্নীতি দমন কমিশন অন্যান্য প্রতিষ্ঠান করবে, আইন প্রক্রিয়া সংস্থা করবে। কিন্তু পাশাপাশি তাকে যারা সুযোগ করে দিয়েছে বা এই চক্রকে যারা দীর্ঘদিন লালন পালন করেছে বাস্তবে, এবং বিশেষ করে যখন চিহ্নিত হয়েছে, অভিযোগ উত্থাপিত হয়েছে, শুধুমাত্র সাময়িক বরখাস্ত বা এই ধরনের কিছু বদলে এই ধরনের কিছু পদক্ষেপ ছাড়া কিছু গৃহীত হয় নাই দৃষ্টান্তমূলকভাবে। এই প্রক্রিয়ার জন্য যারা দায়ী, অর্থাৎ প্রকারান্তরে যারা প্রশ্ন ফাঁস প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিকরণের ভূমিকা পালন করেছেন, তাদেরকে কিন্তু জবাবদিহিতার আওতায় আনতে হবে। পিএসসির যে সকল বর্তমান কর্মকর্তা কর্মচারী জড়িত রয়েছে প্রশ্ন ফাঁসের ব্যাপারে, তাদেরকেও চিহ্নিত করার তাগিদ দেন তিনি। যারা কর্মরত আছেন তাদের মধ্যে যারা জড়িত বলে অভিযুক্ত, তাদের সকলকে চিহ্নিত করে জবাবদিহিতা দৃষ্টান্তমূলকভাবে নিশ্চিত করা। শুধুমাত্র সাময়িক বরখাস্ত, পদোন্নতি রহিত করা, বদলি করা, এই ধরনের বিষয়গুলো যথেষ্ট নয়।
আইনগতভাবে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সেটি এক। এরপরে হচ্ছে যে পুরো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পদ্ধতিকে ঢেলে সাজাতে হবে। আবেদ আলী সামান্য একজন কর্মচারী হলেও প্রতি বছর দেশের বাইরে ভ্রমণের অনুমতির ছুটিও পিএসসি তাকে দিয়েছে, যাতে পিএসসি কর্তৃপক্ষের অসতর্কতা বা উদাসীনতা পরিলক্ষিত হয়। এই প্রশ্নপত্র সিন্ডিকেটের সাথে পিএসসির আরও যারা জড়িত তাদের নাম প্রকাশের পাশাপাশি এই ফাঁস হওয়া প্রশ্ন দিয়ে যারা বিসিএস ক্যাডার হয়েছেন বা বিভিন্ন চাকরিতে রয়েছেন তাদেরকেও চিহ্নিত করার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। শুনবো সেই গল্প। বলছিলাম আবেদ আলীর প্রশ্ন ফাঁসের মাধ্যমে যারা বিসিএস ক্যাডার বা অন্য চাকরিতে রয়েছেন তাদেরকে চিহ্নিত করার দাবি উঠেছে, অর্থাৎ বিভিন্ন মহল থেকেই এখন দাবি তোলা হয়েছে যাতে এসব প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে যারা সুবিধা নিয়ে বিসিএস ক্যাডার হয়েছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। এবার সেই উত্তর খোঁজার চেষ্টা করব। লাখ লাখ স্বপ্নবাজদের স্বপ্ন বিক্রি করে কোটি টাকার অবৈধ সম্পদ গড়া সরকারি কর্ম কমিশনের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। কাদেরকে তিনি বিসিএস ক্যাডার বানিয়েছেন, জবানবন্দিতে কি বলেছেন সেই প্রশ্ন সবার মনে। তথ্য বলছে তিনি জানিয়েছেন সব ক্যাডারেই আছে তার হাত ধরে সাফল্য পাওয়া লোক। বিভিন্ন সূত্র বলছে আবেদ আলীর হাত ধরে ক্যাডার হওয়া ব্যক্তিদের তালিকা প্রণয়নের কাজও শুরু হয়েছে। জানা গেছে অনেক আগে থেকেই পিএসসির প্রশ্নপত্র ফাঁস শুরু হলেও গত ২৪তম ব্যাচে এটি ব্যাপকভাবে বেড়ে যায়। এরপর ২৫তম ব্যাচে প্রশ্ন ফাঁস বিষয়টি ধরা পড়ে। সে সময় পিএসসির মেম্বার ছিলেন মাহফুজুর রহমান। বর্তমানে দুর্নীতির মামলায় তিনি ১৩ বছরের দণ্ডপ্রাপ্ত। সে সময় মাহফুজুর রহমানের ড্রাইভার ছিলেন সৈয়দ আবেদ আলী। আবেদের নেতৃত্বে একটি গ্রুপ তৈরি করা হয়েছিল। গ্রুপটির কাজ ছিল কাস্টমার জোগাড় করা। ৫ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ওই আবেদ আলী ও তার ছেলে সোহানুর রহমান ওরফে সিয়াম সহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পিএসসির ২ জন উপপরিচালক ও ১ জন সহকারী পরিচালক সহ ৫ জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন। এই মামলায় মঙ্গলবার আদালতে দায় স্বীকার করে আবেদ আলী সহ ৬ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার হওয়া সব আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। বিসিএসের প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। তিনি বলেছেন, কার কার আমলে প্রশ্ন ফাঁস হয়েছে সেটা বের করার পাশাপাশি প্রশ্ন ফাঁসের মাধ্যমে কারা কারা প্রশাসনে ঢুকেছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। প্রশ্নপত্র ফাঁসের সাথে পিএসসির দেখা যাচ্ছে যে উপসহকারী সহ এবং পিএসসির চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার সৈয়দ আবেদ আলী, তারা ধরা পড়েছেন। সৈয়দ আবেদ আলী সাহেবের স্টেটমেন্ট আমি দেখলাম, দেখে উনি বলছেন যে এই প্রশ্নপত্র ফাঁসের যে টাকাটা ইনকাম করছেন এটা নাকি আল্লাহর রাস্তায় ব্যয় করছেন। মানে এর চেয়ে দুঃখজনক আর এর চেয়ে এরকম দেশ আমি পৃথিবীর কোথাও দেখি নাই। তো উনি ড্রাইভার থাকাকালীন সময়ে পিএসসির চেয়ারম্যান অনেকেই ছিলেন। তো এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে পিএসসির চেয়ারম্যানরা যারা যারা ছিলেন তারা এই দায় এড়াইতে পারেন কিনা, তারা এটার সাথে যুক্ত ছিলেন কিনা। এখন আমার ড্রাইভার আমার যদি ব্যবসাপাতি করে অথবা ড্রাইভারের মাধ্যমে ওনারা টাকা নিয়েছেন কিনা এটা ভালোভাবে দেখতে হবে। কারণ ড্রাইভারে ধরার পর যদি এটা ধামাচাপা পড়ে যায়, আরে ড্রাইভার করছে এটা বুঝেন না, হয় অনেক সময় এইগুলা বলে কিন্তু চাপা দেওয়ার একটা প্রক্রিয়া থাকতে পারে। এইটা আমার মনে হয়েছে যে এটা সরকারের দেখতে হবে। সেকেন্ড হচ্ছে কি, যে কারণে আমি মেইনলি আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নপত্র ফাঁসের কারণে সেই ৩৩তম বিসিএস থেকে না ৩৩তম বিসিএস থেকে ৪৬ পর্যন্ত এই পর্যন্ত উনার মাধ্যমে অনেকেই সরকারি চাকরি পেয়েছেন, বিসিএস কর্মকর্তা হয়েছেন এই প্রশ্নপত্র ফাঁস করার মধ্য দিয়া। তাইলে উনি যেহেতু ধরা পড়েছেন, তাইলে এখন যারা তদন্ত করতেছেন তাদের মেইন কাজ হবে এই প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়া এই চোর যারা
এই চোরগুলা যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বিসিএস কর্মকর্তা বা বিভিন্ন হিসাবে বসে আছে তাদেরকে ত্বরিত তাদের নাম সবার সামনে নিয়ে আসতে হবে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। মঙ্গলবার আবেদ আলীর আরেক সহযোগী একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীকে 10 কোটি টাকার চেক সহ গ্রেপ্তার করেছে সিআইডি। তাকে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী। কোন কোন কর্মকর্তা এসব টাকার ভাগ পেতেন তা তার মাধ্যমে বেরিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তথ্য বলছে আবেদ আলী পিএসসিতে চাকরিও নিয়েছিলেন ভুয়া ঠিকানা দিয়ে, আর তিনি এই ভুয়া ঠিকানায় চাকরি নিয়েই জড়িয়ে পড়েন প্রতারণার কাজে। তিনি অসংখ্য মেধাবী শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছেন, তাদের জীবন নিয়ে খেলেছেন, কারণ অনেকেই মেধার জোরে চাকরি পাননি এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে। আমরা সেই উত্তর খুঁজতে কথা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.ম.সা. আরিফিন সিদ্দিকী স্যারের সাথে। তবে এটাই স্পষ্ট যে আবেদ আলী একা নয়, এর সাথে জড়িত আরও অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.ম.সা. আরিফিন সিদ্দিকী জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়ায় অবশ্যই স্বচ্ছতা আনতে হবে। জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি পিএসসির নিয়োগের কোনো ফাঁক ফোকর থাকলে তা অবশ্যই বন্ধ করতে হবে। তদন্ত যত এগুচ্ছে তত বোঝা যাচ্ছে যে তার একার পক্ষে এগুলো করা সম্ভব নয়। তার সাথে ওই প্রতিষ্ঠানের আরও অনেকে যুক্ত আছে এবং কোন পর্যন্ত যুক্ত আছে সেটাও কিন্তু এখন তদন্তের উপরে নির্ভর করছে বের করা কারা কারা আছে, কারণ এই ধরনের বড় দুর্নীতি এটা কারোর পক্ষে একা সম্ভব নয়। অতএব তার সাথে অনেকে যে আছে এটা বোঝা যাচ্ছে। তো সেগুলি এখন বের হচ্ছে। আমাদের এখন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হবে, কিন্তু মাঝখানে সম্প্রচার মাধ্যম, মুদ্রণ মাধ্যম, পত্রপত্রিকা তারা কিন্তু অনেক খবরাখবর বের করছে। প্রতিদিনই আমরা কিছু না কিছু এই দুর্নীতির খবর পাচ্ছি, কীভাবে প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে, কারা তার সঙ্গে যুক্ত ছিল। ইতিমধ্যে বেশ কয়েকজনকে সিআইডি গ্রেফতার করেছে, জিজ্ঞাসাবাদ করছে। তো এই সব মিলে একটা হতাশাব্যঞ্জক চিত্র। আবেদ আলী বিভিন্ন সময়ে অসৎভাবে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে যে অর্থ উপার্জন করেছেন, সেজন্য তিনি এলাকায় গিয়ে জনপ্রতিনিধি হওয়ারও শখ প্রকাশ করেছিলেন। তাই বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, বিশেষ করে মসজিদ মাদ্রাসায়ও দান করতেন এবং এলাকার দুস্থ মানুষকেও সহযোগিতা করতেন। তবে এলাকার মানুষ কখনোই জানতেন না যে তিনি একজন গাড়ি চালক। তাকে সবাই শিল্পপতি হিসেবেই জানতেন, এজন্য তার নামের আগে ব্যবহার করতেন সৈয়দ। শুনবো বাকি গল্প। বলছিলাম আবেদ আলীর কথা। তার পুরো অর্থ উপার্জনের প্রক্রিয়াটাই ছিল অসৎভাবে। তারপরও তিনি শিল্পপতি পরিচয় দিয়ে এলাকায় চলাফেরা করতেন, আর ধরাছোঁয়ার বাইরে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর। তাহলে তার পিছনে কারা ছিলেন, সেই প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খাচ্ছে। শুনবো বাকি গল্প। শিক্ষা জীবন শেষে প্রত্যেক মেধাবী শিক্ষার্থীরা স্বপ্ন দেখেন বিশেষ কর্মকর্তা হবার, কিন্তু সেই গুরুত্বপূর্ণ চাকরির প্রশ্ন ফাঁস হয়ে আসছে দীর্ঘ বছর ধরে। কত শত মেধাবী শিক্ষার্থী তাদের স্বপ্ন থেকে ছিটকে গেছেন। কত বাবা মা তার মেধাবী সন্তানটিকে দেখতে পারেননি যোগ্য স্থানে। আসলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা যদি অপকর্মে জড়ায়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা কোথায় যাবেন? এখন একটা লোক পরীক্ষার আগে প্রশ্ন কিনে সে বিশেষ ক্যাডার হয়ে গেল, আর একটা লোক সারা বছর পড়লো, সারা বছর পড়ে ক্যাডার হলো, তাদের মধ্যে অনেক পার্থক্য থাকবে। আর বাংলাদেশের যে এত বড় বড় যে দুর্নীতিগুলো, এখানে খোঁজ নিলে দেখা যাবে যে এই দুর্নীতির পেছনে মূলত যে কারণটি রয়েছে সেটি হচ্ছে এরা 50 লাখ টাকা দিয়ে প্রশ্ন কিনে চান্স পেয়েছে। এখন তারা যখন এই চাকরিতে আসবে তখন তাদের চিন্তা ভাবনা থাকবে যে আমি কীভাবে এই 50 লাখ টাকা তুলবো আগে। তো এই 50 লাখ টাকা তুলতে গিয়ে দেখা যাচ্ছে তারা কোটি 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 টাকার মালিক হয়ে যাচ্ছে। একজন তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মচারী তারা 100 কোটি 200 কোটি টাকার মালিক। এটা কীভাবে? কারণ তারাও দেখা যাচ্ছে টাকা দিয়ে প্রশ্ন কিনে বা কোনোভাবে ঘুষ দুর্নীতির মাধ্যমে এখানে এসেছে। এই জন্যই হচ্ছে মূলত এই দেশের এই অবস্থা। আমার যে মেধা আছে আরেকজনের সেই মেধা নেই, কিন্তু সে ভালো একটা পজিশনে দাঁড়ায় বসতে পারতেছে, কিন্তু আমি বসতে পারতেছি না। এটা একটা অনেক বড় একটা কষ্টের ব্যাপার। ঠিক আছে, যে সামনাসামনি দেখবে সে কখনোই মেনে নেবে না। আর সবচেয়ে বড় মেন ব্যাপার, এরকম লোক বা এরকম মানুষজন অনেক অ্যাভেলেবেল।
বাংলাদেশে অনেক অ্যাভেলেবেল, যারা হচ্ছে কিছু প্রকাশ হয় কিছু প্রকাশ হয় না ভাই, বুঝছেন? অনেকে কিন্তু একটা সত্য বেরোনো যাওয়ার পরে কিন্তু আরেকটা সত্য কিন্তু ধামাচাপা পড়ে যায় ভাই। এই জন্য ভাই এইগুলো হচ্ছে আমাদের দেশের যারা যারা বসে আছে উপর মহলে, তাদের এইগুলা ব্যাপারগুলো একটু খেয়াল করা উচিত, আইনগত ব্যবস্থা নেওয়া উচিত তাদের। আর এই সিস্টেমটা আসলে ঠিকঠাক একটা পর্যায়ে যাক, ঠিক আছে? এইভাবে যদি দেশ চলে তাহলে আসলে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কারণ একটা জিনিস খেয়াল করেন যে দেশের মানে হচ্ছিল যত মেধাবী স্টুডেন্টরা আছে বেশিরভাগই কিন্তু আপনার বাইরের কান্ট্রিতে শিফট করার চিন্তা করে। কারণ দেশের যত মানে আইনগত বিষয় বলেন, যাই বলেন না কেন, কোনো কিছু আসলে আলটিমেটলি ঠিক নাই। এখন আবেদ আলীদের মতো এসব কুলাঙ্গারদের কারণে অনেকেরই লজ্জায় মাথা নত হচ্ছে। স্বাধীন বাংলাদেশের মাটিতে এসব নরপিশাচদের কারণে প্রকৃত মেধাবীরা যুগের পর যুগ বঞ্চিত হয়েছেন। শুধু ড্রাইভার কেন, আমার মনে হয় আরও অনেকেই জড়িত এবং তাদেরকেও খোঁজার দরকার। প্রশ্ন ফাঁস হচ্ছে, আমাদের সকলের বাবার তো সমান না যে আমাদের সকলের বাবা সমান। রিক্সা চালকের বাবা আছে, অনেকের দিনমজুরের বাবা আছে, ওনারা অনেক কষ্ট করে পড়ালেখা করাচ্ছে ওনার সন্তানদেরকে। ওনাদেরও একটা স্বপ্ন থাকে যে ওনাদের সন্তানরা বড় হয়ে করবে, কিন্তু এই যে প্রশ্ন ফাঁসের যে ব্যাপারটা এখন চলতেছে, এই জিনিসটা তো ওনাদেরকে মানে একটা পিছিয়ে দিচ্ছে। এটা আমাদের রাষ্ট্রের দুর্বলতা, এটা আমাদের আসলে বিবেক বা সব কিছু মিলে এটা আমাদের প্রশাসনিক দুর্বলতা। তাছাড়া একজন ড্রাইভার কীভাবে সাহস পায়? নিশ্চয়ই উপর মহলের কেউ না কেউ জড়িত আছে এর সঙ্গে, যার জন্য এর সাহস পাইছেন উনি। তো আমার মনে হয় এগুলো সরকারের দেখা উচিত এবং এটার সঠিক ব্যবস্থা নেওয়া হয়। সব লেভেল থেকেই এটার প্রতিবাদ করা উচিত। বর্তমান সময়ে সরকারি চাকরি পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার, তাই সরকারি চাকরি যেন এখন সোনার হরিণ। আর যারা মেধাবী শিক্ষার্থী রয়েছেন তাদের প্রথম পছন্দ বিসিএস ক্যাডার। অথচ একটি চক্র দিনের পর দিন এই প্রশ্নপত্র ফাঁস করে আসছিল, যার ফলে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হতেন আর এরাও থাকতেন ধরাছোঁয়ার বাইরে। একদিকে চলছে দেশে কোটা আন্দোলন, অথচ বড় পুকুর চুরি করা হয়েছিল প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে। কারণ সাধারণ শিক্ষার্থীদের পরিচয়ই এরা বড় ধরনের সুবিধা নিয়ে সরকারি চাকরিতে প্রবেশ করেছেন। এ নিয়ে যেন কারো মাথা ব্যথাই নেই। তবে আমাদের বিবেক জাগ্রত হয় যাতে কেউ বঞ্চিত না হন তার ন্যায্য অধিকার থেকে। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনার চারপাশে ঘটে যাওয়া আলোচিত সব ঘটনা জানাতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের এটিএন বাংলার ইগল টিম পৌঁছে যাবে আপনাদের কাছে। শুভরাত্রি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা পরিচালক বিবেকের কাছে প্রশ্ন, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ১২১৫। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে ডায়াল করুন ৪৮১১৯৪৩১ থেকে ৩৪ পর্যন্ত অথবা ০১৩০২৯৯৪৫২০ এই নম্বরে। আমাদের ইমেল করুন atnbibek@gmail.com।